তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অধ্যায় 3 পরমাণু ও অণু। তো এই যে চ্যাপ্টারটি বন্ধু এনসিইআরটির বইয়ের, এবং এই এনসিইআরটি বই এবং আমাদের যে পশ্চিমবঙ্গের যে বই, এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তোমাদেরকে দেখিয়ে দেবো এই যে পরমাণু এবং অণু চ্যাপ্টারটি যদি তোমরা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে। এবং আপনাদেরকে বলে রাখি, এই যে কোশ্চানগুলো, এই কোশ্চানগুলো রেলের সমস্ত এই এনসিইআরটির বইকে ফলো করেই হয়। তোমাদের বিশ্বাস হচ্ছে না? তোমরা যদি আগের ভিডিওটা দেখো তাহলে সেখানে তোমরা দেখবে যে টিন্ডাল এফেক্ট কী জিনিস, সেখান থেকে কিন্তু প্রশ্ন এসেছিলো। সেই টিন্ডাল এফেক্টটা তোমরা পাবে না যে পশ্চিমবঙ্গের বই কোথায় আছে, বুঝতে পারছো? এবং এই যে বইটা, এই বইতে আপনারা একদম হাইলাইটেডভাবে আপনারা দেখতে পাবেন টিন্ডাল এফেক্টটা কী জিনিস, এবং তার সাথে ছবিও দেওয়া আছে। তো ভাবতে পারছো কতখানি ইম্পর্ট্যান্ট এনসিইআরটির বই রেলের এক্সামের জন্য। তো চলো, আমরা আর বেশি কিছু বলছি না, আজকের ভিডিওটা সেটা আমরা শুরু করছি। তো দেখো কী কী আমাদেরকে পড়তে হবে এই চ্যাপ্টার থেকে এবং কোনগুলো ইম্পর্ট্যান্ট। তো দেখো, আমরা কিন্তু তোমাদেরকে এর আগেও বলে দিয়েছি যে আমরা সংক্ষেপে আলোচনা করছি, অর্থাৎ যে যে পয়েন্টগুলো ইম্পর্ট্যান্ট সেগুলি আমরা আলোচনা করব। তো দেখো, এই যে পরমাণু, এটা কী জিনিস? তো তোমরা জানো, এই যে পদার্থের যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, যদি আমরা কোনো পদার্থকে ভাঙি তাহলে আমরা পদার্থের কি ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাবো। যদি ধরো এটা পদার্থের একটা কণা, এটাকে আমরা যদি ভাঙি এরকম ছোটো 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 পাবো একটা আমরা কণা। তো এই ছোটো ছোটো কণাগুলোকে আর যখন আমরা একেবারে ছোটো পাবো, এটাকে আর ভাঙতেই পারবো না, তখন তাকে আমরা পরমাণু বলবো। বুঝতে পারছো? এবারে তোমরা দেখতে পাচ্ছ এখন প্রায় 21 শতক প্রাচীন দার্শনিক ডোমোক্রিটাস ডোমোক্রিটাস এবং লিউসিপাস, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এনারা কি বলেছিল? এনারা বলেছিলেন আমরা যদি পদার্থকে ভাঙতে থাকি তবে এমন একটি পর্যায়ে আসবে যেখানে প্রাপ্ত কণাগুলোকে আর বিভাজিত করা যাবে না। অর্থাৎ আমরা এই যে একটা বড় পদার্থকে দেখছি, এটা ভাঙে 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 ছোটো, সব থেকে যে একটা ছোটো হবে, এখান থেকে আর আমরা ভাঙতে পারবো না। তাকেই নাম দিয়েছিল পরমাণু। বুঝতে পারছো? এই ডেমোক্রিটাস এবং লিওসিপাস, এই দুজন বিজ্ঞানী দার্শনিক। তো এই ডেমোক্রিটাস এবং এই অবিভাজ্য কণাগুলির নাম নিয়েছিল পরমাণু। যা অবিভাজ্য কথার অর্থ কী হচ্ছে, আর কি ভাঙা যাবে না। এই সবগুলোই ছিল দার্শনিক ধারণা। অষ্টাদশ শতাব্দীর পর্যন্ত এই ধারণাগুলির সপক্ষে কোনো ধরনের পরীক্ষামূলক কাজ সম্ভব হয়নি। অষ্টাদশ শতকের শেষে বিজ্ঞানীগণ মৌলিক এবং যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য খুঁজে পান এবং মৌলগুলি কীভাবে এবং কেন পরস্পরের সাথে যুক্ত হয় এবং যুক্ত হয়ে কী ঘটে তা জানার জন্য ব্যাপারে আগ্রহী হয়েছিল। একের পর এক প্রথমে কিন্তু এটা হলো, তারপর আবার দেখছে যে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ একের সাথে মিশে যাচ্ছে, তো সেগুলো কেন হচ্ছে সেগুলোর উপরে কিন্তু তারপরে প্রকাশ করতে শুরু করলো। বুঝতে পারছো? এবং অষ্টাদশ শতকের শেষে বিজ্ঞানীগণ মৌলিক এবং যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য খুঁজে পান। মৌলগুলো কীভাবে এবং কেন পরস্পরের সাথে যুক্ত হয় এবং যুক্ত হলে কী ঘটে তা জানার ব্যাপারে আগ্রহী হন। তারপর দেখো, অ্যান্টনি লাভাসিয়র রাসায়নিক সংযুক্তিকরণের দুটি গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছিলেন। সে সূত্রটা কী কী ছিল দেখো, রাসায়নিক সংযোগের সূত্রাবলী কী কী আছে দেখো। লাভেসিওর এবং জোসেফের এই এল প্রাউস্টর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ফলে নিম্নলিখিত রাসায়নিক সংযোগ সূত্র দুটো প্রতিষ্ঠা করেছিল। প্রথম হচ্ছে ভরের নিত্যতা সূত্র। বুঝতে পারছ? তারপরে যে সূত্রটা সেটা দেখতে পাচ্ছ স্থিরানুপাত সূত্র। বুঝতে পারছো? এই দুটো সূত্র দিয়েছিল। তো স্থিরানুপাত সূত্রটা কী জিনিস? তো দেখো, এই বিজ্ঞানী অন্যান্য বিজ্ঞানীদের সাথে লাভেসিয়র একটা লক্ষ্য করেছিল যে একটি যৌগিক পদার্থে যে কোনো উৎস থেকে গৃহীত হোক বা এটি যে কোনো তৈরি করুক, যে কেউ এটা তৈরি করুক বা যেখান থেকে আসুক না কেন এই যৌগ পদার্থটা, সেটি সর্বদা দুই বা তার বেশি নির্দিষ্ট মৌল দিয়ে তৈরি হবে। বুঝতে পারছো? এই যে যৌগিক পদার্থটা, এটা দুই বা ততোধিক মৌল নিয়েই তৈরি হবে, এটা কিন্তু বলেছিল। যেমন ধরো, উৎস যাই হোক না কেন, জল নামক যৌগিক পদার্থের হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত সবসময় কী হবে? 1:8 হবে।
তাই 9 গ্রাম জলের বিশ্লেষণ করলে সর্বদা 1 গ্রাম হাইড্রোজেন এবং 8 গ্রাম অক্সিজেন পাবো, এটাই বলতে চেয়েছে। তাহলে এই কারণে স্থানানুপাত সূত্রটি নির্দিষ্ট অনুপাত সূত্র হিসাবে পরিচিত। তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্থানানুপাত সূত্রটির আরেকটি নাম, সেটা হচ্ছে অনুপাত সূত্র হিসাবেও পরিচিত। কি নির্দিষ্ট অনুপাত সূত্র হিসাবেও পরিচিত। বিজ্ঞানী প্রাউস্ট সূত্রটাকে এইভাবে বিবৃত করেছিলেন, কেমনভাবে দেখো, একটি রাসায়নিক পদার্থের মৌলগুলি সর্বদা ভরের নির্দিষ্ট অনুপাতে উপস্থিত থাকবে, অর্থাৎ নির্দিষ্ট একটা অনুপাতে উপস্থিত থাকবে এই রাসায়নিক পদার্থগুলো। পরবর্তীকালে বিজ্ঞানীগণ এই সূত্রগুলির সঠিক ব্যাখ্যা দিতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। ব্রিটিশ রাসায়নবিদ জন ডাল্টন, নামটা তোমরা সকলে জানো, খুব পরিচিত। এই জন ডাল্টন পদার্থের প্রকৃতি নিয়ে একটি প্রাথমিক তত্ত্ব প্রকাশ করেছিলেন। ডাল্টনের সর্বপ্রথম পদার্থের অবিভাজ্য ধারণাকে কাজে লাগিয়ে এর আগ পর্যন্ত এটি ছিল নিছকই একটি তত্ত্ব। তিনি গ্রিকের দ্য অ্যাটমস শব্দটি পরমাণুর নামে অভিহিত করেন এবং বলেন যে পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম কণা। রাসায়নিক সংযোগ সূত্রাবলী ছিল তার মতবাদের ভিত্তি। তাহলে রাসায়নিক সংযোগের সূত্রাবলী এটা কার মতবাদের ভিত্তি ছিল? সেটা হচ্ছে ডাল্টন। বুঝতে পেরেছি? ডাল্টন পরমাণুবাদ ভরের নিত্যতা সূত্র এবং স্থানানুপাত সূত্রের ব্যাখ্যা দিতে সমর্থ হয়েছিল। তাহলে এই যে দুটো সূত্র দেখছে, ভর নিত্যতা সূত্র এবং স্থানানুপাতের সূত্র, এটাও এই দুটো সূত্র কিন্তু দিতে এই ডাল্টন, তোমরা দেখতে পাচ্ছ তার ইমেজ, সে মহান ব্যক্তি। তো চলো এই ডাল্টন নিয়ে আমরা কিছুটা সংক্ষেপে জেনে নিই। তো 1766 খ্রিস্টাব্দে জন ডাল্টন ইংল্যান্ডের এক দরিদ্র তাঁতির পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। 12 বছর বয়সে শিক্ষকতার মধ্যে দিয়ে তিনি তার কর্মজীবন শুরু করেন। এর 7 বছর পর তিনি একটি বিদ্যালয় অধ্যক্ষ হয়েছিলেন। 1793 খ্রিস্টাব্দে ডাল্টন গণিতবিদ্যা, পদার্থবিদ্যা এবং রসায়ন বিষয়ে শিক্ষাদানের জন্য ম্যানচেস্টার যান এবং এই শিক্ষাগত এবং গবেষণার কাজ জীবনের বেশিরভাগ সময় তিনি সেখানে কাটানছিল। কোথায়? ম্যানচেস্টারে। এবং 1808 খ্রিস্টাব্দে তার যে পরমাণুবাদ তত্ত্ব প্রকাশ করেছিলেন, যা পদার্থ সম্পর্কিত অধ্যয়নে একটি নতুন দিশার উন্মোচন করেছিল। তাহলে তোমরা বলবে যে ডাল্টনের পরমাণুবাদ যে তত্ত্বটা কত সালে হয়েছিল বা প্রকাশিত হয়েছিল, সেটা হচ্ছে 1808 সালে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ এখান থেকে আপনাদের এই জন্মসালগুলো ইম্পর্টেন্ট নয়, আপনাদের এইটুকুটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছ? 1808 সালে। তারপরে দেখো, ডাল্টন পরমাণুবাদ অনুযায়ী সকল পদার্থ, সেটি মৌলিক, যৌগিক বা মিশ্র যা হোক না কেন, কোনো পরমাণুর নামে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। তার পরমাণুবাদের স্বীকার্যগুলির নিম্নে বিবৃত আছে। তো এই যে ডাল্টনের যে পরমাণুবাদের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো দেখো। প্রথম কি আছে? সকল পদার্থেই পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যারা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে। অর্থাৎ তুমি যে কোনো পদার্থ ধরে নাও না কেন, সেইগুলো সমস্ত ক্ষুদ্র 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 কণা দিয়ে তৈরি আছে এবং যারা কি করছে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। এটা ডাল্টন বলেছিল। আর কি বলেছিল দেখো, দ্বিতীয় নম্বর, পরমাণুগুলো অবিভাজ্য, অর্থাৎ পরমাণুগুলোকে আর ভাঙা যাবে না, যাদের রাসায়নিক বিক্রিয়া সৃষ্টি বা ধ্বংস করাও যাবে না। এবং যাদেরকে কী করা যাবে না? রাসায়নিক বিক্রিয়া তুমি যদি করো, সেই পরমাণুগুলোকে, সেগুলোকে কিন্তু সৃষ্টিও করতে পারবে না, আবার ধ্বংসও করতে পারবে না। তারপরে তৃতীয় নম্বর আবার কি বলেছিল? একটি নির্দিষ্ট মৌলিক পদার্থের সকল পরমাণুর ভর ও রাসায়নিক ধর্ম একই থাকবে। অর্থাৎ একটা নির্দিষ্ট যদি মৌলিক পদার্থ নাও, সেই পরমাণুর ভরটা এবং রাসায়নিক ধর্মটা অবশ্যই একই থাকবে। তারপরে দেখো 4 নম্বর কী বলেছিল? বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণু ভর ধর্ম ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ তুমি যদি একটা ভিন্ন ভিন্ন পদার্থ নাও, তাহলে অবশ্যই এই ধর্ম যা, এই ধর্ম আলাদা হবে। কিন্তু যদি একটা নির্দিষ্ট মৌল নাও, সেইটার যে ধর্ম, সেইটার অবশ্যই রাসায়নিক ধর্ম একই হবে। বুঝতে পারছ? তারপরে দেখো 5 নম্বর কী বলেছিল? পরমাণুগুলো ক্ষুদ্র পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। তাহলে কি করে? পরমাণুগুলো ক্ষুদ্র পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। আর কি আছে দেখো, একটি নির্দিষ্ট যৌগে উপস্থিত পরমাণুগুলোর সংখ্যা ও প্রকৃতি নির্দিষ্ট থাকে। বুঝতে পারছ? তো এইগুলো ছিল তার মানে তত্ত্ব থেকে গৃহীত কিছু স্টেটমেন্ট। এবার দেখো, আমরা এবার জানবো, এবার তোমাদের প্রশ্ন শুরু হবে বন্ধুরা। খুব ভালোভাবে ভিডিওটা দেখো। এই ভিডিওটা একটা ভিডিওতে কমপ্লিট হবে না, তোমরা সেটা সকলে জানো, অনেক বড় চ্যাপ্টার। তো অবশ্যই আমরা এই চ্যাপ্টার থেকে ভিডিও করতেই থাকবো, চিন্তার কোনো কারণ নেই। এবং আমরা এই এনসিইআরটির বইটাকে একেবারে ডিটেলসে ফলো করছি। এটা ক্লাস 9-এর এনসিইআরটির বই, এবার আমরা ক্লাস 10 করবো। বুঝতে পারছো? তো অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো। তো দেখো, পরমাণুটা কী?
তো তুমি কি কখনো একজন রাজমিস্ত্রিকে দেওয়াল দেওয়ার থেকে কক্ষ অনেকগুলো কক্ষ একটি অট্টালিকা তৈরি করতে দেখেছো? অবশ্যই তোমরা যদি দেখবে যখন বাড়ি বানায় তখন কেমনভাবে ধাপে 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 করে। তো এরকম এটাই মানে এরকমভাবে কিন্তু পরমাণুগুলা, হ্যাঁ, এই যে ক্ষুদ্র বালির কণা তেমনি পদার্থের গঠনগত নির্মিত একটা হচ্ছে পরমাণু। বুঝতে পেরেছো? আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন পরমাণুটা কি, যেটাকার কি তোমরা কার বলছি না, তোমরা সেটা সকলে জানো। এবার দেখো পরমাণুটা কত বড় হবে সেটা তো একটা আমরা তো সকলে বুঝতে পারছি, যেটাকে আর ভাঙতে পারছি না সেটাই পরমাণু বলছি, কিন্তু কত বড় হতে পারে। তো দেখো পরমাণুগুলো খুবই ক্ষুদ্র, এটা আমরা একটু আগে জানলাম। আমরা তুলনা করতে পারি বা কল্পনা করতে পারি এমন কিছু এমন কোনো কিছু থেকেও এরা ক্ষুদ্র, লক্ষ লক্ষ পরমাণু স্তূপীকৃত হয়ে যে স্তর গঠন করে বা বড় জোর একই কাগজের পাতার মতো পুরু হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বক্সের মধ্যে দেওয়া আছে যে পরমাণুর ব্যাসার্ধ ন্যানোমিটার এককে প্রকাশ করা হয়। তোমরা অবশ্যই এই স্টেটমেন্টটা মনে রাখবে। তাহলে পরমাণুর ব্যাসার্ধ কী এককে পরিমাপ করা হয়, আপনার অবশ্যই তখন ন্যানোমিটার কথাটা বলবে। এবার দেখো 1/10⁹ এত মিটার সমান হচ্ছে 1 ন্যানোমিটার। অর্থাৎ এটা যদি আমরা পাল্টে দিই তাহলে হচ্ছে 10⁹ সমান হচ্ছে 1 মিটার। ইম্পর্ট্যান্ট বন্ধুরা, এটা খুবই ইম্পর্ট্যান্ট, বুঝতে পারছো? এবার দেখো এই যে ব্যাসার্ধ তোমরা দেখতে পাচ্ছ মিটার এককে এটা প্রকাশ করা হয়েছে। 10⁻10 মিটার সমান কী হবে? হাইড্রোজেনের পরমাণুর উদাহরণ। 10⁹ সমান জলের পরমাণুর উদাহরণ। 10⁸ সমান হিমোগ্লোবিন অণুর মানে ব্যাসার্ধটা, বুঝতে পারছো? উদাহরণ নয়, ব্যাসার্ধটা। আর বালির কোণার ব্যাসার্ধটা এরকম হয়ে থাকে, পিঁপড়ের ব্যাসার্ধটা এরকম হয়ে থাকে, আপেলের ব্যাসার্ধটা এরকম হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। এগুলা আমি প্রথমে ভুল বলে দিয়েছি, এগুলো হচ্ছে কি এককে, মানে হাইড্রোজেন পরমাণুর যে একক সেটা ব্যাসার্ধটা কত হচ্ছে মিটারে মানে মিটার এককে 10⁻10, বুঝতেই পারছো? তাহলে এগুলো হচ্ছে পরমাণু। তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবিটা সিলিকনের পৃষ্ঠতলের চিত্রে দেওয়া আছে। এইবারে হচ্ছে আপনাদের কোশ্চান, সেটা দেখতেই পাচ্ছ অন স্ক্রিন বন্ধুরা। কী হচ্ছে, ডাল্টন হচ্ছেন প্রথম বিজ্ঞানী যিনি অত্যন্ত নির্দিষ্ট অর্থে পরমাণুগুলিকে চিহ্নের সাহায্যে প্রকাশ করেছিলেন। তোমাদেরকে প্রশ্ন আসতে পারে যে কে প্রথম চিহ্নের সাহায্যে যে পরমাণুগুলোকে প্রকাশ করেছিল কে? তো অবশ্যই আপনারা তখন উত্তরটা দেবেন ডাল্টন। যখন তিনি কোনো মৌলের চিহ্ন ব্যবহার করেছিল তখন তিনি ওই মৌলের একটি নির্দিষ্ট পরমাণুকেও বুঝিয়েছিল, অর্থাৎ ওই মৌলের একটি পরমাণু বুঝিয়েছিল। বার্জেলিয়াম মৌলের প্রতীককে তাদের নামের একটি বা দুটি বর্ণ দিয়ে প্রকাশ করার কথা বলেছিলেন। এই যে তোমরা দেখতে পাচ্ছ ডাল্টন প্রস্তাবিত কয়েকটি মৌলের চিহ্ন। তোমাদেরকে প্রশ্ন আসবে এই যে চিহ্নটা, এই চিহ্নটা কার? তখন আপনারা বলতে হবে ফসফরাস। এই যে একটা দেখতে পাচ্ছ একটা সার্কেলের মাঝে একটা পয়েন্ট দেওয়া আছে, এটা হাইড্রোজেনের চিহ্ন। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফসফরাস, এটা হচ্ছে তামার, ব্র্যাকেটে সি দেওয়া আছে এবং দেখতে পাচ্ছি জি দেওয়া আছে এবং সাইডে সাইডে এরকম দাগ দেওয়া আছে, সেটা হচ্ছে সোনা বা গোল্ডের চিহ্ন। কার্বনের চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, সালফারের চিহ্ন প্লাসকে গোল্ডের মধ্যে রাখেছে বৃত্তের মধ্যে। এলটা হচ্ছে কি সীসা বা লেডের চিহ্ন। হ্যাঁ, প্লাটিনামের চিহ্ন হচ্ছে পি এবং অক্সিজেনের একদম হোয়াইট থাকবে। লোহার আই, রূপোর সিলভার এবং পারদের হচ্ছে মার্কারি। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এই যে আপনারা এইগুলো দেখলেন ডাল্টনের প্রস্তাবিত কয়েকটি মৌলের চিহ্ন, এইগুলো কিন্তু ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের বইয়ে আপনারা পাবেন? অবশ্যই পাবেন না। তো তার জন্য এনসিইআরটির বইটা ইম্পর্ট্যান্ট, বুঝতে পারছো? এবং এখান থেকে প্রশ্ন দিয়েছে তোমাদেরকে, আমরা এমনি বলছি না, এখান থেকে প্রশ্ন দিয়েছে। এবার বলবে কোথায় দিয়েছে, তোমাদেরকে প্রিভিয়াসের আপনারা যদি আমাদের চ্যানেল আছো তাহলে দেখিয়ে দিয়েছি, তোমরা জানো দিয়েছে এগুলোর থেকে প্রশ্ন। তো এগুলা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো দেখো শুরুর দিকের মৌলগুলিকে সর্বপ্রথম যে জায়গায় পাওয়া যেত সেই জায়গার নাম অনুসারে তাদের নাম দেওয়া হয়েছিল। উদাহরণ হিসাবে তোমরা দেখতে পাচ্ছ কপার নামকরণ হয়েছিল সাইপ্রাস থেকে। কিছু মৌলের নামকরণ হয়েছিল তাদের নির্দিষ্ট বর্ণ থেকে, যেমন দেখো সোনা। তোমাদের প্রশ্ন আসতে পারে যে তামার নামকরণ কোথার থেকে হয়েছিল? সেটা হচ্ছে সাইপ্রাস থেকে, বুঝতে পারছ? এবং যদি বলে সোনা, তো সোনার নাম হয়েছিল কোথা থেকে? তো কিছু নামকরণ হয়েছিল তাদের নির্দিষ্ট বর্ণ থেকে হয়েছিল। বর্ণ থেকে যদি বলে নামকরণ হয়েছিল কার, তো বলবে সোনা। আর যদি বলে
জায়গার থেকে নাম হয়েছিল কার, সেটা হচ্ছে কপার। অর্থাৎ বর্ণর থেকে বলবে সোনা এবং জায়গার থেকে বলবে তামা। এবং এই যে তামা বা গোল্ড, সরি সোনা বা গোল্ড, উল্টো ফুল্টো বলে দিচ্ছি, সরি, সোনা বা গোল্ড এর নামকরণ হয়েছিল একটি ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে হলুদ ইয়েলো। বর্তমান IUPAC ইন্টারন্যাশনাল, এই যে IUPAC এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, হলো আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থা যার মূল্যের নাম, চিহ্ন এবং এককের স্থির করবে। এরা কিন্তু কোন মূল্যের কী নাম দেবে না দেবে তারা মানে কী করবে, ঠিক করবে। বেশিরভাগ মৌলের চিহ্নে তাদের ইংরেজি নামের প্রথম দুটো বর্ণকেই কিন্তু দেওয়া হয়ে থাকে, তোমরা সেটা সকলে জানো। চিহ্নের প্রথম বর্ণটি বড় অক্ষরের দ্বারা এবং দ্বিতীয় বর্ণটি ছোট অক্ষর দ্বারাই লেখা হয়ে থাকে ম্যাক্সিমাম। তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোজেন, হাইড্রোজেন প্রথমের এইচটা দিয়েই ডিনোট করা হয়েছে। অ্যালুমিনিয়ামকে প্রথমের এলটা দিয়েছে, তারপর এলটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্যাপিটাল করে দেওয়া নেই, এখন কি করা আছে, স্মল নেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে কোবাল্টের সিও নেওয়া হয়েছে, এখানে সিও অর্থাৎ সিটা ক্যাপিটাল আছে ঠিক আছে, কিন্তু ওটা কোনো দিন ক্যাপিটাল হবে না, মানে দুটো ক্যাপিটাল নয়, প্রথমেরটা ক্যাপিটাল তারপরেরটা স্মল হবে, বুঝতে পারছো। এরকমভাবে কিন্তু নামকরণ দিয়েছিল। এবং কারার নাম দেই, তার হচ্ছে IUPAC। কিছু মৌলের চিহ্ন তাদের নামের প্রথম বর্ণের সাথে পরের বর্ণের অন্য কোনো উপযুক্ত বর্ণ জুড়ে দিয়ে লেখা হয়, যেমন ক্লোরিন, তোমরা দেখতে পাচ্ছ এখানে Cl, মানে এখানে কী করা হয়েছে, প্রথম বর্ণের সাথে পরের অন্য কোনো উপযুক্ত বর্ণ জুড়িয়ে দিয়ে নামকরণ এরকমভাবে করা হয়, যেমন জিঙ্ক, জার্ডান। তা এরকমভাবে কিন্তু নামকরণ দেওয়া হয়ে থাকে। তাহলে অবশিষ্ট মৌলগুলির চিহ্ন ল্যাটিন, জার্মানি, গ্রিক নাম থেকেও দেওয়া হয়ে থাকে। উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ Fe, লোহার চিহ্নকে আমরা Fe ধরছি, তো হয়েছে, তাহলে ল্যাটিন নাম ফেরাম থেকে এসেছে। সোডিয়াম চিহ্ন Na নেওয়া হয়েছে কোথাও, ল্যাটিন থেকে, নাট্রিয়াম থেকে নেওয়া হয়েছে। তো এরকমভাবে কিন্তু নামকরণটা কিন্তু করা হয়েছে, বুঝতে পারছ। তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যালুমিনিয়ামের যে চিহ্নটা, আর্গনের চিহ্ন, বেরিয়ামের চিহ্ন, বোরনের চিহ্ন, ব্রোমিনের চিহ্ন, ক্যালসিয়াম, কার্বন, ক্লোরিন, কোবাল্ট, কপার, ফ্লোরিন, গোল্ড মনে রাখবে, হাইড্রোজেন, আয়রন, Fe, আয়োডিন তোমরা সকলে জানো, ম্যাগনেসিয়াম এটা তোমরা সকলে যেগুলো জানতে হবে, যেমন সিলিকন Si, সিলভার Ag, এগুলো মনে রাখবে। হ্যাঁ, ইউরেনিয়াম তোমরা বুঝতে পারছো ইউ দিয়ে শুরু হচ্ছে, জার্ডান, জিঙ্ক, হ্যাঁ, এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এবং এই যে পটাশিয়াম চিহ্ন কে, এটা নেওয়া হয়েছে ল্যাটিন নাম ক্যালিয়াম থেকে। সুতরাং প্রত্যেক মৌলের স্বতন্ত্র নাম এবং একটি কার্বন ভরের সমাধান ধরে নিয়ে এই কার্বনের পরমাণুর ভরকে, এটা বেশি ইম্পর্টেন্ট নয়। তো চলো, এইগুলো ছিল আজকের ব্যাপার। এবার দেখো পারমাণবিক ভর কোনটা। তো ডাল্টন পরমাণুবাদের সবচেয়ে উল্লেখযোগ্য ধারণাটা হচ্ছে পারমাণবিক ভর। পারমাণবিক ভরটা কী জিনিস, তার পারমাণুবাদ অনুসারে প্রত্যেক মৌলের নিজস্ব পারমাণবিক ভর রয়েছে এবং তাদের প্রত্যেক নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণ পারমাণবিক ভর রয়েছে। এই তত্ত্বটি স্থানপাত সূত্রের ব্যাখ্যা এত ভালোভাবে দিয়েছিলেন যে বিজ্ঞানের পারমাণুর পারমাণবিক ভর নির্ণয়ের তৎপর হয়েছিল। যেহেতু আলাদাভাবে কোনো মৌলের ভর নির্দিষ্ট করা তুলনামূলকভাবে একটি কঠিন কাজ ছিল, তাই রাসায়নিক সংযোগ সূত্র এবং গঠিত যৌগ ব্যবহার করে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা হয়েছিল। যেমন তোমরা দেখতে পাচ্ছ কার্বন ডাইঅক্সাইড, এই যৌগটি উদাহরণ হিসাবে নেওয়া যাক। যেমন দেখো কার্বন ও অক্সিজেন নিয়ে গঠিত হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ C এবং O। পরীক্ষা করে দেখা গেছে 3 গ্রাম কার্বন এবং 4 গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড গঠন করে। অন্যভাবে বললে দেখো কার্বনের ভরের কত হচ্ছে, কার্বনের ভরের 3-4 গুণ ভরের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যদি আমরা পারমাণবিক ভরের একক হচ্ছে AMU, বুঝতে পারছো। হ্যাঁ, এবং কিন্তু বর্তমানে সর্বশেষ IUPAC নির্দেশ অনুসারে ইউকে কি ডিনোট করা হয়েছে, ইউনিফিল্ড মাস হিসাবে ধরা হয়। এটি একটি কি কার্বন পরমাণু ভরের সমান ধরে নিই, তবে কার্বন একটি পরমাণুর ভরকে 1.0 ইউ এবং একটি অক্সিজেন পরমাণু ভরকে 1.33 ইউ হিসাবে ধরা নিতে পারি। তবে এই সংখ্যাগুলো এগুলো ইম্পর্টেন্ট নয়। চলো দেখো, একটা অধিক সংখ্যক মৌলের সাথে অক্সিজেন বিক্রিয়া করে এবং যৌগ গঠন করে। এই পরমাণুর ভর একটি নির্দিষ্ট ব্যবহার করলে অধিক সংখ্যক মৌলের পরমাণুর ভরের মান পূর্ণ সংখ্যা হয়। এগুলা ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ।
তো এটা হচ্ছে, দেখো আমরা কিন্তু সম্পূর্ণটা পড়ে দিচ্ছি না, তোমাদের যদি এই বইটা পড়তে হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে, হ্যাঁ, যদি তোমাদের এই বইটা প্রয়োজন আছে। তো এই যে দেখো এবার হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে, কার্বনের পরমাণু হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে, পারমাণবিক ভর হচ্ছে 12, হ্যাঁ, কার্বনের। নাইট্রোজেনের হচ্ছে কত, 14, অক্সিজেনের 16, সোডিয়ামের 23, ম্যাগনেসিয়ামের 24, সালফারের 32, ক্লোরিনের 35.5, ক্যালসিয়ামের হচ্ছে 40। এগুলো হচ্ছে পারমাণবিক ভর। পরমাণুগুলো কীভাবে থাকে, তো বেশিরভাগ মৌলের পরমাণুগুলো স্বাধীনভাবে থাকতে পারে না। পরমাণু অণু আয়ন গঠন করে, এই অণু বা আয়নগুলো বিশাল সংখ্যক একত্রিত যৌগ গঠন করে একে থাকে বলে আমরা দেখতে পাই, অনুভব করি বা স্পর্শ করতে পারি। এবার অণু কি, তো এই ব্যাপারটা তোমরা দেখতে পাচ্ছ, সাধারণভাবে একটি অণুতে 2 বা তার বেশি সংখ্যক পরমাণু রাসায়নিক বন্ধন দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ আকর্ষণ বল দ্বারা একত্রিত দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। অণুকে এভাবে সংজ্ঞায়িত করা যায় যে অণু হলো মৌলের বা যৌগের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন সত্তা আছে এবং যা পদার্থের সমস্ত ধর্মকে প্রকাশ করে। একে মৌলের পদার্থের এবং বিভিন্ন মৌলের পদার্থের পরমাণুগুলো যুক্ত হয়ে অণুটা গঠন করছে। আর অণু হচ্ছে 2 প্রকার, মৌলিক অণু, 2 প্রকার দেওয়া থাকবে আশা করি। চলো মৌলিক অণুটা দেখতে পাচ্ছি কী জিনিস। একটি মৌলিক পদার্থের সব অণু একই প্রকার পরমাণু দিয়ে গঠিত হয়, হ্যাঁ। অনেক মৌলিক পদার্থের যেমন আর্গন, এয়ার, হিলিয়াম, এইচি ইত্যাদি একটি অণু তাদের একটি পরমাণু দিয়েই গঠিত হয়েছে, বুঝতে পারছি। কিন্তু এই ঘটনা বেশিরভাগ অধাতুর ক্ষেত্রে ঘটে না, এগুলো অধাতুর ক্ষেত্রে কিন্তু ঘটবে না। যেমন অক্সিজেন, একটি অণু এবং 2টি O2, তোমরা দেখতে পাচ্ছ একটি অণুটা একটি, কিন্তু আর কি আছে, দ্বিপরমাণু আছে, বুঝতে পারছো, হ্যাঁ। যদি 2টির পরিবর্তে 3টি অক্সিজেন পরমাণু একত্রিত হয় তাহলে ওই অণুটা গঠন করবে, তাহলে আমরা জানি O3। তাহলে এখানে কি একটা 2টির পরিবর্তে 3টা কী হচ্ছে, পরমাণু একত্রিত হয়েছে। তা অণু গঠন করার জন্য প্রয়োজনীয় পরমাণুর সংখ্যাটি পদার্থের পারমাণবিকতা বলে। ধাতুগুলো এবং অন্যান্য মৌলগুলোর তোমরা দেখতে পাচ্ছ, এই যে অধাতুর মধ্যে কীগুলো দেখো, আর্গন, এয়ার, এটা এক পরমাণু, হিলিয়াম, এইচি, এটাও এক পরমাণু, কিন্তু অক্সিজেন এটা হচ্ছে O2, তোমরা দেখতে পাচ্ছি 2 আসছে, তা দ্বিপরমাণু। হাইড্রোজেন এটাও দ্বিপরমাণু, H2 আমরা লিখি, নাইট্রোজেন N2 আমরা লিখি, হ্যাঁ। তো এগুলো হচ্ছে দ্বিপরমাণু, এবং সালফার S4, তো এগুলো হচ্ছে কি বহু পরমাণু। এবার যৌগিক অণুর কোনগুলো, বিভিন্ন মৌলের পরমাণু নির্দিষ্ট অনুপাতে পরস্পরের সাথে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে সেটাকে বলবো আমরা যৌগিক পরমাণু, বুঝতে পারছো। এই যে তোমরা দেখতে পাচ্ছ জল, এটা 1 অনুপাত আছে আর 8 অনুপাত আছে, তো এগুলো হচ্ছে কি যৌগিক অণু, বুঝতে পারছো। তো আজকে এখানে থাকছে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। এর যে পরে আমরা আলোচনা করছি, অবশ্যই আমরা আলোচনা করব, তোমরা আমাদের সঙ্গে থাকবে।